হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস। আয়তঘন, দশম শ্রেণীর আয়তঘন চ্যাপ্টার, অর্থাৎ 4 নম্বর অধ্যায়। তো এখানকার অঙ্ক অনেকটা শেষের দিকে। আমরা 22 অর্থাৎ আজকে 23 নাম্বার করব, 23 করে কারণ সামনেই তোমাদের সামেটিভ 1 চলে আসছে। এই চ্যাপ্টারগুলো থাকবে। কি কি চ্যাপ্টার থাকবে সেটা তোমরা সকলেই জানো, যে আয়তঘন, পরিমিতির মধ্যে আয়তঘন চ্যাপ্টারটা থাকবে এবং লম্ব বৃত্তাকার চোঙ থাকবে, এবং অ্যালজাবরা থাকছে, পাটিগণিত থাকছে এবং জ্যামিতিও থাকছে। তো আজকে 23 নাম্বারটা দেখো, আগের অঙ্কগুলো খুব ভালো করে করে ফেলবে। 23 নাম্বারটা বলছে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটা একটা আয়তঘনাকার পুকুরে এত মিটার গভীর জল আছে। মানে হচ্ছে পুকুরটার দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিয়েছে। দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার এবং প্রস্থ হচ্ছে 18.5 মিটার। এবং জলটা কত উচ্চতা পর্যন্ত রয়েছে? মাটির তলদেশ থেকে 3.2 মিটার জল আছে উচ্চতা পর্যন্ত। তাহলে এখানে আমরা বের করে নিতে পারবো যে জল কতটা পরিমাণ রয়েছে। হ্যাঁ, জল কতটা পরিমাণ রয়েছে সেটা বের করতে গেলে আমাদের কি বার করতে হবে? আসলে কোন ফর্মুলা ইউজ করতে হবে? আয়তন বা ঘনফলটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা সর্বাগ্রে আয়তন বা ঘনফলটা নির্ণয় করে নেব। এরপর বলছে ঘন্টায় এত কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটা পাম্প দিয়ে কতক্ষণ পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে। অর্থাৎ সেই যে জলটা, পুকুরটার মধ্যে যে জলটা রয়েছে সেটা কি করা হচ্ছে? পাম্পের মাধ্যমে জলসেচ করা হচ্ছে জমিতে। জমিতে জলসেচ করে দেওয়া হচ্ছে। তো 1 ঘন্টায় যে পাম্পটা ফিট করা হয়েছে সেটা 1 ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে, অর্থাৎ পুকুর থেকে জল খালি করে দিতে পারে। তাহলে পুরো পুকুরের জল খালি করতে কত সময় লাগে সেটাই আমাদের বের করতে হবে। একদম ইজি অঙ্ক, খালি আমাদের ফর্মুলাটা ঠিকঠাক করে ইউজ করতে হবে। আয়তনের ফর্মুলাটা। তাহলে আয়ত ঘনাকার পুকুরের কি আমরা বের করে নিব দৈর্ঘ্য। আমি এভাবে করাই, দৈর্ঘ্য প্রস্থ একদম ডিরেক্ট ফর্মুলা বসাবো সেটা নয়, একটু লেখার দরকার রয়েছে। দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। আমরা মিটার এককে রাখবো কারণ এখানে হিন্টস দিয়ে দিয়েছে। 1 ঘনমিটার মানে 1 কিলোলিটার জল। 1 ঘনমিটার আয়তনের মধ্যে যে জল পরিমাণ থাকে সেটা 1 লিটার, 1 কিলোলিটার, এটা বলেই দিয়েছে। সেই জন্য আর এটাকে ডেসিমিটারে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রস্থ কত আছে? 18.5 মিটার। 18.5 মিটার। এবং গভীরতা, যেটাকে আমরা উচ্চতা বলছি, গভীরতা বা উচ্চতা, হচ্ছে 3.2 মিটার। তাহলে আমরা কি বার করতে পারি? আয়তনটা বের করে নিতে পারি। কার আয়তন? এই যে হাইপেন দিয়ে করেছি, মানে এর পরপর ডাটাগুলো আমরা পেয়ে যাচ্ছি। আর আমার করানো এবং বোঝানো অঙ্ক যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটি প্রেস করে দেবে। পরবর্তীকালে যখনই আমি ভিডিও দেব তখনই সেই ভিডিওগুলো পেয়ে যাবে। এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। শেয়ার অবশ্যই করবে, কারণ বন্ধু বান্ধবরাও একসঙ্গে তোমরা পড়াশোনা করলে যত গ্রুপ স্টাডি করতে পারবে তত কিন্তু বেশি ভালো হবে। তো সেই জন্য বলবো যে শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে। তো আয়তনের ফর্মুলাটা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বা গভীরতা, তাই না? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বা গভীরতা। এবার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, প্রস্থ কত? 18.5 মিটার এবং উচ্চতা হচ্ছে 3.2 মিটার। 2 ঘনমিটার হবে, তাই না? তিনটা
এখান থেকে মিটার আসছে, এটা মিটার আসছে, এটা মিটার আসছে, সেই জন্য ঘন মিটার হয়ে যাচ্ছে। আমরা আর কিছু করব না। এটাকে আমি আর একটু কাজ করতে পারি। 18.5 ইন্টু 3.2, এটা কিলো লিটার লিখব, কিলো লিটার। কারণ আমাদের দেওয়া আছে 1 ঘনমিটার ইকুয়াল টু 1 ঘনমিটার আয়তনে, আসলে 1 ঘনমিটার ইকুয়াল টু নয়, 1 ঘনমিটার আয়তনে যে জল থাকে তার পরিমাণ হচ্ছে 1 কিলো লিটার। 1 ঘন মিটারে 1 কিলো লিটার জল ধরে। জল ধরে। তাহলে এই আয়তনটা কতটা পরিমাণ জল রয়েছে সেটা বের করে নিচ্ছি। এখন যে পাম্পটা সেট করা হয়েছে সে 1 ঘন্টা 160 কিলো লিটার জল সেচ করে দিতে পারে। ডাইরেক্টও লিখতে পারো, কিন্তু আমি বলবো একটু ঐকিক নিয়মে লিখো। 160 কিলো লিটার জল সেচ করতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে 1 কিলো লিটার জল সেচ করতে সময় লাগে 1/160। এবার 20 ইন্টু 18.5 ইন্টু 3.2 কিলো লিটার জল সেচ করতে সময় লাগে, কি হবে? বেশি সময় লাগবে, আমি পরের পেজে লিখে দিলাম। নিচে হচ্ছে 160, উপরে থাকছে 20 গুণন 18.5 গুণন 3.2, নিচে 160। এবার আমি দশমিক তুলে দিচ্ছি, এই দশমিক তুলে দিলাম। এটা কি হয়ে গেল? ঘন্টা, ঘন্টা একক হয়ে গেল। এবার দেখো 0 0 কেটে দিচ্ছি। এবার 16 দুগুণ 32, 16 দুগুণ 32, 16কে 16 10। এবার হচ্ছে 2 5 10। এবার 5 থাকলো, 5 দিয়ে এটাকে কাটা যাবে। 5 5 3 15, 16 17 18, 5 7 35, অর্থাৎ 37 দুগুণ 74/10। এটা অনেকে 7.4 ঘন্টা, এটা কিন্তু ঘন্টা, ঠিক আছে? 7.4 ঘন্টা করে দিচ্ছে বা দিচ্ছ তোমরা, এটা কিন্তু তা নয়। টাকা পয়সার হিসাব আর হচ্ছে সময়ের হিসাবটা কিন্তু আলাদাভাবে করতে হয়। এটাকে আমরা কি করব? ভাগ দিয়ে দিব। এটাকে আমরা ভাগ দিয়ে দেখব। 7.70, 7.70, 4 ভাগ থাকলো, এটা ঘন্টা হলো। এটাও কিন্তু ঘন্টা আছে। এবার আমাদের এটা তো 10 দিয়ে 4কে ভাগ যায় না, কিন্তু এটা 4 ঘন্টা মানে কি? 4 ঘন্টা মানে 240 মিনিট। এটাকে 10 ভাগে ভাগ করো, এটাকে 10 ভাগে ভাগ করো, এটা ভাবো। হ্যাঁ, এটা ভাবতে হবে যে এটাকে আমরা 4 ঘন্টাকে আমি 10 জনের মধ্যে 10টা ভাগে ভাগ করছি, মানে 10টা টুকরোতে ভাগ করছি। 4 ঘন্টা তখন ঘন্টা হিসাবে না, সেটাকে আমরা মিনিটে ট্রান্সফার করে নিই। ছোট টাইম হয়ে গেলে আমরা সেটাকে মিনিটে ট্রান্সফার করি, তাই না? তাহলে 60 দিয়ে আমাদের গুণ করতে হবে। 4 6 24, 240, এটা মিনিট হয়ে গেল। এইবার 10টা ভাগে ভাগ করো। তাহলে 2 20, 40 আসলো, 4 40, এটা আসলে কি আসলো? মিনিট। তাহলে কতটা সময় লাগছে? অর্থাৎ 7 ঘন্টা 24 মিনিট। তাহলে সময় লাগছে, তার জলসেচ করতে সময় লাগছে 7 ঘন্টা 24 মিনিট। এইবার পরের অংশটা দেখো, দ্বিতীয় ক্ষেত্রে।
এই পার্টটা দিতেও পারতো, নাও পারতো, কিন্তু দিয়েছে, আমাদের করতে হবে, সেই জন্য ওই পার্টটাকে আমি আলাদা করে লিখছি, তাহলে নিজেদেরও সুবিধা হবে। ওই জল যদি এত মিটার দীর্ঘ এবং এত মিটার চওড়া একটা আল দেওয়া ধান, মানে একটা ধান খেতে ফেলা হচ্ছে, ধান ক্ষেতটার ক্ষেতটার হচ্ছে যে ধান ক্ষেত রয়েছে, সেই ধান ক্ষেতের দৈর্ঘ্য বলে দিয়েছে 59.2 মিটার এবং চওড়া বলে দিয়েছে 40 মিটার। তাহলে যে জলটা আমি পুকুর থেকে যে জলটা ঢালছি, তাহলে পুকুর থেকে জল ঢালছি কত, 20 ইন্টু 18.5 ইন্টু 3.2 কিলোলিটার। এই যে জলটা ঢালছি, সেই ঢালার ফলে ওই যে জমিটার জলের গভীরতাটা কত হবে, এটা আমাদের প্রশ্ন। দ্বিতীয় ক্ষেত্রে আয়ত ঘনাকার জমিটা, আয়ত ঘনাকার জমিটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য বলে দিয়েছে 59.2 মিটার। প্রস্থ কত, প্রস্থ বলে দিয়েছে 40 মিটার। এবং ধরি জলের গভীরতা, ধরি জলের গভীরতা, জলের গভীরতা h মিটার হবে। তাহলে আয়তন কত হচ্ছে, যে জলটা রয়েছে, জলটা দেওয়া হবে তার আয়তন কত হবে, আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য 59.2 ইন্টু 40 গুণন h ঘন মিটার ইকুয়াল টু 59.2 ইন্টু 40 ইন্টু h কিলোলিটার। আসলে এই জলটা কোথা থেকে এসেছে, ওই যে আয়ত ঘনাকার পুকুর থেকে এসেছে, তাই না? আয়ত ঘনাকার পুকুরের তাহলে যে জলের পরিমাণ আর হচ্ছে এই যে আয়ত ঘনাকার জমিটার জলের পরিমাণ সমান। তাহলে প্রশ্নানুসারে যে দিকটা আমরা মান নির্ণয় করব সেই দিকটা আগে লিখবো, কারণ এখানে এইচ আয়ত ঘনাকার যে জমিটা রয়েছে তার যে আয়তন, সেখানে এইচ আছে, এইচটা আমাকে নির্ণয় করতে হবে, সেই জন্য সেই পার্টটাকে আমরা আগে লিখবো। 59.2 ইন্টু 40 ইন্টু এইচ ইকুয়াল টু h equal to 20 into 18.5 20 into 18.5 into 3.2 তাহলে এই যখন নির্ণয় করব তখন একটু গ্যাপ রেখে করবে, কারণ হচ্ছে ক্যালকুলেশনের প্রয়োজন আছে, সেই জন্য জায়গার দরকার রয়েছে। সেই জন্য দেখো কতটা গ্যাপ রেখে আমি কিন্তু পরের লাইনটা টুকলাম। 3.2 divided by 59.2 into 40। এইবার দশমিক তুলে দিব, এর দিকে দশমিক তুললে একটা, এটা তুললাম, এরপর এটা আর এটা, এই দশমিক তুলে দিলাম। এই 0 কেটে গেল। এইবারে হচ্ছে এই 0 কাটলো, 2, এবারে হচ্ছে এটার সঙ্গে এটা কেটে দিচ্ছি, 4 কে না এটা কাটছি আগে, 8 4 32, 8 5 40। এইবার 4 দিয়ে 4 কে 4, 4 4 16, হ্যাঁ এটা দিয়ে কেটে যাবে, 4 4 কে 4, 4 4 16,
17, 18, 19, 4 8 32, 4 8 32, এটা কাটলো। এবার 2 দিয়ে কেটে দিচ্ছি এটাকে, 2 7 14, 2 4 8। এবারে দেখো 5 দিয়ে এটা কাটা যাবে, 5, 5 3 15, 16, 17, 18, 5 7 35। এবার 37 আর 74 ডাবল হবে 1/2। তাহলে h ইকুয়াল টু দাঁড়ালো 1/2। এটা মিটার, মিটারেও রাখতে পারো। যদি ভাবো আমি ডেসিমিটারে প্রকাশ করব, তাহলে 10 দিয়ে আমাদের গুণ করতে হবে, ডেসিমিটার। 2 5 10 ডেসিমিটার। তাহলে জলের গভীরতা কত হবে? 5 ডেসিমিটার হবে। জল যে জমিতে ফেলা হচ্ছে সেই জলের গভীরতা হবে 5 ডেসিমিটার। তাহলে উত্তর আমরা কি লিখব? উত্তর আমরা লিখব 2টো। তাহলে কতক্ষণে পুকুরটি সমস্ত জলসেচ করা যাবে? কত ঘন্টা বেরিয়েছিল বলো? 7 ঘন্টা 24 মিনিট। তাহলে 7 ঘন্টা 24 মিনিটে পুকুরটির সমস্ত জল জলসেচ করা যাবে। এটা 1 নাম্বার উত্তর। তারপর দ্বিতীয়টার উত্তর হচ্ছে তবে, এই যে তবে দ্বিতীয় পোর্শনের উত্তর, তবে সেই জমিতে জলের গভীরতা, তবে সেই জমিতে জলের গভীরতা জলের গভীরতা 5 ডেসিমিটার হবে। ঠিক আছে, একদম খুব সুন্দরভাবে অঙ্কটা হয়ে গেল। এইবার আমরা এমসিকিউ যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা টিক দিলেই হয়ে যাবে। উত্তর হচ্ছে টিক দিলেই নাম্বার টিচাররা দিয়ে দিবে, কিন্তু যেন সঠিক হয় তার জন্য কিন্তু আমাদের ক্যালকুলেশনের প্রয়োজন রয়েছে। মনে করো এটা তোমার করতে করতে মুখস্থ হয়ে গেল, কিন্তু এই টাইপের একটা আলাদা মান দিয়ে কোশ্চেনটা আছে, তখন কি করবে? তখন তো ক্যালকুলেশন না করলে করতে পারবে না, হবে না, সঠিক হবে না। তুমি হয়তো বি অপশন দিয়েছো কিন্তু উত্তরে আছে সি অপশন। তাহলে সঠিক করতে গেলে কিন্তু আমাদের করতেই হবে, অর্থাৎ 90% বা 90% পেতে গেলে আমাকে পরিশ্রম করতে হবে এবং প্রত্যেকটা অঙ্ক ক্যালকুলেশন করে করতে হবে। হ্যাঁ, যারা সাধারণ গোছের বা পাশ করা নিয়ে সমস্যা, তারা যে কোনো জায়গায় টিক মারলো, হয়তো সেখানে 5টার মধ্যে 3টা ঠিক হলো, 2টা হলো না, তাতে কোনো ওদের যায় আসে না। কিন্তু যাদের নাম্বার হচ্ছে ফুল নাম্বার পাওয়ার প্রয়োজন রয়েছে তাদেরকে ক্যালকুলেশন করতে হবে। আর আরেকটা কথা বলছি, যে প্রথমেই বছরের শুরুতেই আমি ভালো না এই কথাটাও কিন্তু ভাববে না। কারণ হচ্ছে মানুষ জিরো থেকে হিরো হয়ে যাচ্ছে, সেই জায়গাটা সব সময় ভাবে যে এখনই আমি কমন বা আমি পারবো না, এই কথাটা মাথার মধ্যেই রাখবে না। সেই জন্য প্রত্যেকটা অঙ্কই প্রথমের দিকে আমরা শেখার চেষ্টা করব এবং ক্যালকুলেশন করে অবজেক্টিভ গুলো করার চেষ্টা করব। চেষ্টা থাকলেই সবকিছু হয়। তো 24 নাম্বারের অঙ্কগুলো আমরা এমসিকিউ অঙ্কগুলো করব। অন করে দাও।
তাহলে ১ নাম্বার অঙ্কটা কি আছে দেখো, একটা সমকোণী চৌকোলাকৃতি বাক্সের ভেতরের আয়তন, মানে ভেতরের দিকে জিনিস রাখা হয়েছে, আয়তন 440 ঘন সেমি এবং ভেতরের ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলে দেখো আয়তনটা নির্ণয় করা হয়েছে ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এই ভূমিতলের ক্ষেত্রফল তার সঙ্গে উচ্চতাটা গুণ করলে কিন্তু কি আসবে, আয়তন আসবে। সেটাই হচ্ছে প্রথম আয়তন নির্ণয়ের ফর্মুলার মধ্যে পড়ে, সেটা আমরা ডিডাক্ট করে করছি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো এখানে আমাদের ফর্মুলাটা আমি ডাইরেক্টও লিখতে পারি যে ভূমিতলের আয়তঘনের আয়তন, আয়তনের ফর্মুলাটা কি, আয়তনের ফর্মুলা হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে আয়তঘনের আয়তন দিয়ে দিয়েছে 440 ইকুয়াল টু ভূমির ক্ষেত্রফল কত, ভূমির ক্ষেত্রফল হচ্ছে 88 ইনটু উচ্চতা আমরা নির্ণয় করব, তাহলে উল্টে আমি লিখছি 88 ইনটু উচ্চতা ইকুয়াল টু 440, অর্থাৎ উচ্চতা ইকুয়াল টু 440 ডিভাইডেড বাই 88। তো এটা কিসের, 44-এর ডাবল 88 হয়, তাহলে 44 দুগুণ 88, 44কে 44 10 হয়ে গেল, 2 5-এ 10, 2 5-এ 10। এর পাশে কিন্তু লিখবে না, এর পাশে লেখা মানে 105। টিচার ভাবতেই পারে, টিচার বুঝতে পারবে, কিন্তু তবুও যখন ফুল নাম্বার অর্থাৎ তোমাদের 90 পরীক্ষা, যখন দেখা যায় কোনো ছাত্রের 80-র উপরে নাম্বার উঠে গেছে, কিন্তু এইরকম একটা সিলি মিস্টেক অর্থাৎ 10-এর পাশেই 5টা লিখেছো, তখন কিন্তু সেখানে নাম্বার কাটার চান্স রয়েছে, কারণ সেই খাতাটা চেকিংয়ে যেতে পারে। সেই জন্য সেই টিচারও কিন্তু পারফেক্ট দেখার চেষ্টা করবে। সেই জন্য বলবো কাটাকাটি করার সময় একদম সাবধান থাকবে যে একদম পাশে লিখবে না, তাহলে একটু উপরে লিখবে। তাহলে উচ্চতা আমাদের কত বেরোলো, উচ্চতা হচ্ছে 5, 5 কি, এটা সেন্টিমিটার হবে, সেন্টিমিটার, কারণ আমাদের হচ্ছে ঘন সেমি ছিল, বর্গ সেমি ছিল। তাহলে অ্যান্সার উত্তরটা কি হবে, উত্তরটা আমাদের কোন অপশনটা হবে, বাক্সটির ভেতরের উচ্চতা তাহলে 5 সেন্টিমিটার, অর্থাৎ বি অপশন। বাক্সটির ভিতরের উচ্চতা বি অপশন। অপশনটা কিন্তু দিতেই হবে, শুধু উত্তর লিখলেই হবে না, কারণ যেহেতু এমসিকিউ এবং অপশন দেওয়া আছে, সেই জন্য আমাদের বি কথাটা অর্থাৎ অপশনটা লিখতেই হবে যে কোন নাম্বারটা। সে তো অঙ্কটা আমরা কারেক্ট করার জন্য করছি, অঙ্কের ক্যালকুলেশনটা না করলে সঠিক উত্তরটা আমরা দিতে পারবো না বলে করছি, কিন্তু অপশনটা তোমাদের লিখতেই হবে 5 সেমি। এবার 2 নাম্বারটা দেখো, একটা আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা এত মিটার। আয়তঘনাকার গর্ত, ঠিক আছে, ওই গর্তের মধ্যে এত মিটার দৈর্ঘ্য, এত মিটার প্রস্থ এবং 2 মিটার পুরো তক্তা রাখা যাবে, তক্তা রাখা হবে। তাহলে তক্তাগুলোকে থাক 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 করে রাখা হবে, সেগুলো কি হবে, আয়তন হয়ে যাবে। আর আয়তঘনাকার গর্তের মধ্যে জায়গা স্পেস বোঝাচ্ছে, স্পেস বোঝালে সেটা আমাদের আয়তন বের করতে হবে। তো এক একটা তক্তার আয়তন বলে দিয়েছে, আয়তন হবে তাহলে 5 ইন্টু 4 ইন্টু 2, কিন্তু কতগুলো তক্তা রাখা যাবে, এই
মনে করো এই যে বইটা, এই বইটাই যদি মনে করো আয়তঘনাকার গর্ত, তাহলে কতগুলো পেজ রয়েছে বা জিনিস আমরা রাখছি। মোটা মোটা পেজ যদি ভাবা হতো, তাহলে কতগুলো পেজ রয়েছে সেই জিনিসটাই আমাদের বের করতে হবে। তাহলে ধরে নিচ্ছি আমরা, ধরি তক্তার সংখ্যা, তক্তার সংখ্যা তক্তার সংখ্যা এক্সটি। তাহলে এক্সটি তক্তার যে আয়তন, এক্সটি তক্তার যে আয়তন, আমাদের আয়তঘনাকার গর্তের আয়তন সমান হবে। হ্যাঁ, আমরা এটা কিছু লিখেও করতে পারতাম, কিন্তু শর্টের জন্য আমরা কখনো শর্ট করেও করতে পারি। প্রশ্নানুসারে তাহলে এক্সটি তক্তার আয়তন, এক্স ইন্টু তক্তার আয়তন কত হলো? দৈর্ঘ্য 5 মিটার, 5 ইন্টু 4 ইন্টু 2 ইকুয়াল টু আয়তঘনাকার গর্তের আয়তন 40 ইন্টু 12 ইন্টু 16, 12 ইন্টু 16। এখানে এক্স ইকুয়াল টু কত বেরোলো? 40 ইন্টু 12 ইন্টু 16 ডিভাইডেড বাই 5 গুণন 4 গুণন 2। তাহলে দেখো 4 দশাং 40, 2 5 10, 5 5 কেটে গেল। তাহলে 12 এবং 16 গুণ করলে কত হবে? 12 এবং 16 আমাদের গুণ করতে হবে। 16 কে 12 দিয়ে গুণ, 6 দুগুণ 16 দুগুণ 32, তারপর হচ্ছে 6 1, অর্থাৎ 2 9 1, 192। তাহলে এক্স ইকুয়াল টু দাঁড়ালো 192। এটা কি টি হবে? তাহলে আমাদের অপশন কি দেওয়া আছে? আমাদের কিন্তু এখানে অপশন দেওয়া আছে 190টি, 192টি, 184টি এবং 180টি, অর্থাৎ বি অপশন। তাহলে তক্তার সংখ্যা উত্তরে লিখবো আমরা বি অপশন হচ্ছে 192টি। এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা কিন্তু আমাদের একটু কনফিউশনাল অঙ্ক, কিন্তু এখানে আমাদের অপশনটা সেই জন্য বলে দিয়েছে। একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, কিন্তু ঘনকের পার্শ্বতল, এখানে ঘনকটির আয়তন বলে দিয়েছে, তাহলে আয়তন কত হবে? এখানে উত্তরের সংকেত দিয়েছে পার্শ্বতলের সংখ্যা 4। পার্শ্বতলের সংখ্যা আসলে 4 হয় না, তাই না? ঘনকের ক্ষেত্রে আমরা কি জানি 6টা তল হয়, সেখানে এখানে পার্শ্বতল মানটা এরকম দেওয়াতে 6টা তল দিয়ে করলে কিন্তু অঙ্কটা হচ্ছেও না, হ্যাঁ, কাটাকাটিই যাচ্ছে না। তো 4 দিয়েই করতে হবে। এই টাইপের অঙ্ক কেন দিয়েছে সেটাই বুঝতে পারছি না। তাহলে ঘনকটির ঘনকটির 4টি পার্শ্বতলের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 256 বর্গ মিটার। তাহলে একটি তলের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? 256 বাই 4 বর্গ মিটার। এখানে কাটাকাটি গেল, 4 6 24, 4 4 16, অর্থাৎ 64 বর্গ মিটার। আর ঘনকের একটা পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এটা পার্শ্বতল, হ্যাঁ, তাহলে ঘনকের ক্ষেত্রফল, ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ধরি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, বাহু ইকুয়াল টু এ মিটার। তাহলে প্রশ্নানুসারে কি হচ্ছে? এক একটা তল
এক একটা তল কি বর্গক্ষেত্রাকার হচ্ছে, এক একটা তল আমাদের বর্গক্ষেত্রাকার হবে ঘনকের। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহু স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা বাহু স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার ইকুয়াল টু প্রশ্নানুসারে এ স্কয়ার ইকুয়াল টু 64, অর্থাৎ এ ইকুয়াল টু 8 8 64, 8 মিটার। নেগেটিভ মানটা আমরা নেব না কেন? কারণ হচ্ছে দৈর্ঘ্য বা দৈর্ঘ্য আমাদের ঋণাত্মক হতে পারে না, এত মিটার। তাহলে এবার আয়তন কি হবে? ঘনকটির আয়তন কত হবে? ঘনকটির আয়তন হচ্ছে a কিউব ঘন মিটার সমান সমান 8 এর কিউব ঘনমিটার। 8 এর কিউব হচ্ছে 8 8 64, 64কে 8 দিয়ে গুণ করে দাও, 8 4 32, 8 6 48, 8 3 51, অর্থাৎ 512। আর ক্যালকুলেশন করে নেবে, অনেক সময় মুখস্থ করে নাও, সে মুখস্থ থাকলে ঠিক আছে, তবুও কনফিউশন যদি হয় গুণটা করে নেবে সাইডে। ঘন মিটার। তাহলে কোন অপশনটা হবে আমাদের? এখানে দেখে নেব। 64 ঘনমিটার আছে, 216 ঘনমিটার আছে, 256 ঘনমিটার আছে, 512 ঘনমিটার আছে। দেখো এইটা করতে গিয়ে অনেক সময় মনে হবে এইটা দিব না এটা দেব, তখন দেখা গেল সি অপশন দিয়ে চলে আসলে, যদি ক্যালকুলেশন না করো। আসলে হলো উত্তর ডি অপশন। অতএব উত্তর হচ্ছে আমাদের ডি অপশনের 512 ঘন মিটার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে, নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে পরবর্তীকালে ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এরকম সমস্ত অঙ্ক পাওয়ার জন্য, আরো কঠিন কঠিন পরবর্তীকালে অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।